ডেঙ্গু বিজয় অভিযান নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো সাড়ম্বরে নৈহাটি ঐক্যতানের সমরেশ বসু কক্ষে। ডেঙ্গু সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্ল্যাট বাড়ির বাসিন্দারা এবং বিভিন্ন ওয়ার্ডের ডেঙ্গু প্রতিরোধকারী কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন পৌর পারিষদগণ। প্রায় 2 ঘন্টার এই ডেঙ্গু প্রতিরোধ প্রোগ্রামে সেমিনারে ডেঙ্গুকে কী করে চিরতরে বিদায় দেওয়া যায় সেই বিষয়ে সচেতন করা হয় বিভিন্ন নাগরিকবৃন্দকে ও ডেঙ্গু প্রতিরোধকারী কর্মীদের। নৈহাটি পৌরসভার ইও সাহেব ছাড়াও উপস্থিত ছিলেন 2 পৌর পারিষদ কানাইলাল আচার্য ও পার্থপ্রতিম দাশগুপ্ত। সমগ্র ডেঙ্গু সেমিনার প্রোগ্রাম পরিচালনা করেন ডেঙ্গু প্রতিরোধকারী আধিকারিকরা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন এই ধরনের খবর আবার দেখার জন্য। দুটোর অভিজ্ঞতা আমাদের হয়েছে। 2024 সালে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা দেখা গিয়েছিল। সেইখান থেকে 2025 সালে যেন পূর্ববর্তী বছরের মতো আক্রান্ত সংখ্যা বৃদ্ধি না পায়, সেই জন্য আমরা এখন থেকেই কাজ শুরু করেছি। আমরা দেবপ্রিয়াদি আমাদের সামনে একটা পিপিটি প্রেজেন্টেশন করবেন, সেই পিপিটির মাধ্যমে আমরা দেখে নেব আমাদের কি কি কাজ করণীয়। তার আগে আমি অনুরোধ করব আমাদের এক্সিকিউটিভ অফিসার স্যারকে সামান্য কিছু বলার জন্য। উনি কিছুটা ওনার বক্তব্য এবং নির্দেশ আমাদেরকে দেবেন। এরপরে দেবপ্রিয়াদি আমাদের সামনে একটা পিপিটি প্রেজেন্টেশন করবেন, যেটার মাধ্যমে আমাদের কি কি কাজ করণীয় সেটা সম্বন্ধে আমরা সামান্য জ্ঞান লাভ করব। স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। নমস্কার। গত বছর 2024 সালে আমাদের সব রকমের প্রচেষ্টা সত্ত্বেও আমাদের পৌরসভায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আমাদের বেশ অনেকটাই বেড়ে গেছিল। আমরা সব রকমই প্রচেষ্টা চালিয়েছিলাম। আপনাদের সচেতনতা বৃদ্ধির প্রয়াসে যা যা করণীয় আমাদের দিদিরা সেগুলো করেছেন যথাযথভাবে। আমরাও এখানে পিরিয়ডিক্যালি আপনাদের সাথে মিট করেছি, কিন্তু তবুও কিছু কিছু ব্যাপারে আমাদের ঘাটতি লক্ষ্য করা গেছে। সেগুলো যাতে এবছরের পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা আগেভাগে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছি এবং এর অন্যতম অংশ হিসাবে আমরা রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাননীয় সদস্য যারা আপনারা আজকে এসেছেন তাদেরকে আমি প্রথমে আমার আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এছাড়াও বিভিন্ন কনস্ট্রাকশন সাইটসের তরফ থেকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। সুখের কথা, এবছর এখনো পর্যন্ত আমাদের ক্যালকাটা মেট্রোপলিটন এরিয়ায় যে সমস্ত পৌরসভাগুলি আছে প্রায় প্রতিটি পৌরসভাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2-1 করে আমরা প্রতি সপ্তাহেই দেখতে পাচ্ছি। উল্লেখযোগ্যভাবে নৈহাটি পৌরসভার ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত কোনো ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আমরা দেখতে পাইনি। এখনো পর্যন্ত ফিগার নীল আছে। তবে এতে আমাদের আত্মতৃপ্তির কোনো অবকাশ নেই। আমাদের কনস্ট্যান্টলি কাজ করে যেতে হবে। আমরা জানি ডেঙ্গু মশা যে সমস্ত জায়গাতে তাদের বংশ বিস্তার করতে পারে তার অন্যতম জায়গা হলো বিভিন্ন কনস্ট্রাকশন সাইট, বিভিন্ন বদ্ধ ড্রেন, তাছাড়া আপনার বহুতল বাড়ি যেখানে জমা জল পরিষ্কার করা হয় না, সেই সমস্ত জায়গাতে ডেঙ্গু মশা তাদের বংশ বিস্তার করে। তো বিভিন্ন আমাদের যে আবাসনগুলি আছে, আবাসনের অনেক জায়গায় আমাদের যারা দিদিরা সার্ভে করতে যান, এর আগে আমাদের এসআই শুভজিৎ বলল যে অনেক জায়গাতে আমরা সেই সমস্ত আবাসিকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাই, যে যেমন জলগুলো নিয়মিত জমা জল যেগুলো ফেলে দেওয়া বা পাল্টে দেওয়া, এই সমস্ত যাতে জায়গায় মশা ডিম পাড়তে না পারে ডেঙ্গুর মশা। তো অনেক জায়গায় আবার আবাসিকদের কাছ থেকে আমরা কিছু কিছু রেজিস্ট্যান্ট হাউস হোল্ড বা কিছু কিছু প্রতিরোধী আবাসন আর কি, যেখানে আবাসনের সদস্যরা
তাদেরকে খুব একটা ভালোভাবে তাদের সঙ্গে সহযোগিতা করছেন না। তবে আপনারা জেনে রাখুন যে ডেঙ্গু আপাতত দৃষ্টিতে অতটা মানে প্রাণঘাতী মনে না হলেও কখনো কখনো ডেঙ্গু কিন্তু প্রাণঘাতীও হয়, মানে প্রাণ চলে যাওয়ার আশঙ্কাও অনেক সময় থাকে ডেঙ্গুর কারণে। তো যাতে এই রকমের কোনো অভাবনীয় পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে না হয়, আমি আশা করব আপনারা আমাদের যারা দিদি যারা আপনাদের আবাসনে যাবেন বা বিভিন্ন নির্মাণাধীন যে সমস্ত বাড়িগুলি আছে আন্ডার কনস্ট্রাকশন, সেই সমস্ত জায়গাতে যারা দেখভাল করছেন, বিশেষ করে কন্ট্রাক্টর, প্রমোটার, ডেভেলপার বা বিল্ডার, তারা তাদের সঙ্গে সহযোগিতা করবেন। বিশেষ করে যে নির্মীয়মান লিফট ওয়েল যেগুলো আছে, সেখানেও আপনার জমা জল থেকে ডেঙ্গুর মশা ছড়াতে পারে। তো এই ব্যাপারে বিস্তারিত আমাদের সুডার যিনি এন্টোমোলজিস্ট আছেন দেবপ্রিয়া মুখার্জি, উনি আপনাদের সবিস্তারে পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝাবেন। আমি আশা করব আপনারা আজকের যে মানে সচেতনতামূলক যে শিবির, এই শিবিরে আপনারা কিছু নিজেরা আরও ভালোভাবে জানতে পারবেন ডেঙ্গুর সংক্রমণ, তার বাড়বাড়ন্ত কীভাবে প্রতিরোধ করা যায়। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আর এ ব্যাপারে আরেকটা কথা বলি, যারা গত বছর আমাদের এখানে যারা ভালো কাজ করেছিলেন সেই সমস্ত কর্মীদের আমরা একটা সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করেছি, সেটাও থাকবে আমাদের আজকের প্রোগ্রামের অংশ হিসাবে। যাই হোক, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সকলে, এই আশা করব, যাতে করে নৈহাটিকে আমরা এবছর পুরোপুরি ডেঙ্গু মুক্ত রাখতে পারি। এই আশা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কার। স্যার যেভাবে যা নির্দেশ দিয়েছেন আমরা আগামী দিনে সেগুলো বাস্তবায়িত করব। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের স্বাস্থ্য দপ্তরের সিআইসি মাননীয় পার্থপ্রতিম দাশগুপ্ত মহাশয় স্যারকে। আজকে ডেঙ্গু বিরুদ্ধে অভিযানের জন্য যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, বিশেষ করে যারা ফ্ল্যাটে বসবাস করেন তাদেরকে নিয়ে, সেখানে উপস্থিত আছেন আমার ইও সাহেব, এফও সাহেব, আমাদের এডুকেশনাল সিএসি কানালাল আছে, যিনি সুদার অনেকটা আগে দেখাশোনা করেন, আমার বন্ধু শিখর ভৌমিক, যিনি জনস্বাস্থ্য দপ্তরের পরিষদ, উপস্থিত আছেন দেবলীনা ম্যাডাম এবং সুডা থেকে দেবপ্রিয়া এসছেন। তাদের সকলকে এবং যারা ফ্ল্যাটের অধিবাসীবৃন্দ আছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবাই যদি একটু দায়িত্ব নিয়ে একটু সচেতন হই, যে আমরা যখন ফ্ল্যাট থেকে বাড়ির বাইরে বেরোচ্ছি, ফ্ল্যাটের ভিতর অনেক জায়গায় দেখবেন এসি জলটা পড়ার জন্য একটা ড্রাম রাখা থাকে, একটা বালতি, ছোট বালতি রাখা থাকে, এসি জলটার মধ্যে পড়ছে, সেই জলটা ব্যবস্থা আমরা ফেলে দেবো। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা করি না। এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে যে ডেঙ্গু যে কোনো সময় ভয়াবহ আকার রূপ নিতে পারে। আমাদের আনন্দের বিষয় যে এখনো পর্যন্ত নৈহাটি ডেঙ্গুতে ভালো জায়গায় অবস্থান করছেন, যেখানে প্রত্যেক পৌরসভার ইউ সাহেব বললেন 1-2 করে আছে, কিন্তু আমাদের পৌরসভার এখনো নিলে। কিন্তু আমরা যদি সচেতন না হই, কারণ আমরা দেখেছি ফ্ল্যাটগুলোতে যখন আমরা প্রচারে যাই বা পৌরসভার কোনো কাজে যাই, ফ্ল্যাটগুলোতে আশাদিদিদের ঢুকতে দেওয়া হয় না, তো আমরা দেখেছি কিছু কিছু জায়গায় ঢুকতে দেওয়া হয়, কিছু কিছু জায়গায় ঢুকতে দেওয়া হয় না, তাদের সিকিউরিটির সাথে কথা বলতে হয়। এবং সেখানে একটা কমিটি আছে, প্রত্যেকটি ফ্ল্যাটে একটা নিজস্ব কমিটি আছে। সেই কমিটির সাথে শেখরবাবু যে কথাটা বললেন, সেই ওয়ার্ডের কাউন্সিলররা যদি কথা বলে আশাকর্মীদের ঢোকার ব্যাপারে সাহায্য করতে পারেন, তাহলে আমার মনে হয় আমরা এবার অনেক ভালোর দিকে থাকব। কারণ এটা আমাদের সংকল্প, কারণ ডেঙ্গু প্রাণও নিতে পারে, এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এবং সঠিক টাইমে যদি আমরা সব কিছু ঠিকঠাক করি, তাহলে আমার মনে হয় ডেঙ্গু অভিযানে নৈহাটি যেভাবে এগিয়ে চলেছে, এবং একের পর এক কদিন আগে ডেঙ্গু নিয়ে 4 দিনের একটা প্রশিক্ষণ শিবির হয়ে গেল,
আজ 6 দিনের একটা প্রশিক্ষণ শিবির হয়ে গেল নৈহাটি পৌরসভা আশা দিদি নিয়ে কীভাবে বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে হবে। এই রোদ উপেক্ষা করে তারা কিন্তু আপনাদের বাড়ি পৌঁছাচ্ছে। তাদের যদি আপনারা সহযোগিতা না করেন, তাদের কাছে নিশ্চয়ই আইডেন্টি কার্ড থাকবে, যেটা হয়তো আপনারা দেখতে চাইবেন। আমি আশা করব সুজিত বিশ্বের আইডেন্টি কার্ড দেওয়া আছে আশা কর্মীদের, তাদের কাছে আইডেন্টি কার্ডটাও থাকবে। এই আইডেন্টি কার্ড থেকে তাদের যদি আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, এবং কোনো আপনার যদি কোনো অভিযোগ থাকে, নিশ্চয়ই আপনার চেয়ারম্যান আছে বা সেই ওয়ার্ডের কাউন্সিলর আছে বা শেখর ভৌমিক আমি আছি, কানাডার আচার্য আছে, ইউ সাহেব আছে, চেয়ারম্যান আছে, তাদের কাছে কমপ্লেন করুন কোনো অভিযোগ থাকে। কিন্তু একটু কাজ করতে দিন সবাইকে, যে কাজের মাধ্যম দিয়ে আমরা ডেঙ্গু প্রতিরোধে সফল হবো। এই কথা বলে সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। অনেক ধন্যবাদ স্যারকে। এবার আমরা পরবর্তী সামান্য একটু প্রোগ্রামে যাচ্ছি, মাঝখানে প্রোগ্রামটা রেখেছি। আচ্ছা, তার আগে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে, তাদের মধ্যে থেকে আপনারা যদি কিছু মানে কোনো বক্তব্য বা কিছু পেশ করতে চান আমাদের সামনে, সিআইসিরা রয়েছে, আমরা রয়েছি, তাহলে আপনারা আসতে পারেন। মানে আপনাদের যদি কিছু বলার থাকে, আপনারা যারা আছেন কিছু বলবেন, একজন কিছু সামান্য কিছু। আচ্ছা, তাহলে আমরা মাঝখানে অন্য একটা প্রোগ্রামে যাচ্ছি, 5 মিনিটের একটা সামান্য প্রোগ্রাম, যেটা গত বছর আমাদের দিদিরা হাউস টু হাউস সুপারভাইজার এবং হাউস টু হাউস ওয়ার্কার যারা ছিলেন, তাদের মধ্যে যারা খুব ভালো দক্ষতার সঙ্গে কাজ করেছেন, তাদেরকে আমরা সামান্য কিছুভাবে সম্মান অর্পণ করব তাদের প্রতি। আমি কুণালদাকে বলছি সমস্তটা পরিচালনা করার জন্য। নমস্কার, সবাইকে নমস্কার জানিয়ে এগোই। প্রথমে হাউস টু হাউস ওয়ার্কার যারা আছে, তাদের মধ্যে যারা খুব ভালো কাজ করেছেন, তাদের থেকে আমি প্রথম নাম বলে দিই, অনিতা চৌধুরী। আপনি একটু সামনের দিকে চলে আসবেন। শুধু নাম দিয়েছি, 1 নম্বর এখানে ওয়ার্ড লিখে। এদিকে ওয়ার্ড নাম্বার 1 দেখি 1 নম্বর ওয়ার্ড এদিকে ঠিক আছে। ওনাকে পুরস্কৃত করছেন আমাদের এফও সাহেব। নেক্সট তৃষা হালদার, 5 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড থেকে ওনাকে পুরস্কৃত করবেন আমাদের মাননীয় সিআইসি কনজারভেন্সি। নেক্সট অরমিতা নাথ, 20 নম্বর ওয়ার্ড, ওনাকে পুরস্কৃত করছেন আমাদের সিআইসি। আমাদের মেডিকেল অফিসার, কত নম্বর? 20 নম্বর ওয়ার্ড। প্রথমে ডেকে নেব দীপঙ্কর পাল, ওনাকে পুরস্কৃত করছেন আমাদের এসআই রাডি মিউনিসিপ্যালিটি। এরপরে আমি ডেকে নেব আমাদের অ্যান্টোমোলজি। টুপিটা এটা দেখলে ডেঙ্গু পালিয়ে যাবে। 17 নম্বর ওয়ার্ড। নেক্সট ওনাকে পুরস্কৃত করছেন আমাদের এসআই তন্ময় ব্যানার্জি।
দেখি তন্ময় ব্যানার্জি, বাহ বাহ, সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে। কয় নম্বর ওয়ার্ড? 8 নম্বর। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে জানাই। আমরা পূর্ববর্তী বছরে যারা খুব ভালো কাজ করেছিল, যে সমস্ত সুপারভাইজার এবং হাউস হাউস ওয়ার্কাররা, তাদেরকে আমরা সামান্যভাবে কিছুভাবে সম্মান তাদের প্রতি অর্পণ করতে পারলাম। এবার আমরা প্রধান অনুষ্ঠানে আসছি। আমি স্টুডেন্ট এন্টোমোলজিস্ট, স্টেট এন্টোমোলজিস্ট দেবপ্রিয়া মুখোপাধ্যায় ম্যাডামকে বলবো আমাদের সামনে যে পিপিটি রয়েছে সেটা প্রেজেন্টেশন করার জন্য, এবং 2025 সালে আমরা যেন খুব ভালোভাবে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে পারি সেরকম কিছু নির্দেশ দেওয়ার জন্য। মানে এখনো পর্যন্ত আমাদের যা পজিশন আছে সেই জায়গায় থাকতে পারি। হ্যাঁ, আমাদের এখন অবধি পুরো 0, 2025 সালে 0। নমস্কার, যারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য, এবং অফিসিয়ালস যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করার জন্য। আমার পরিচয় অলরেডি পেয়ে গেছেন, আমি সুডার এন্টোমোলজিস্ট, স্টেট এন্টোমোলজিস্ট দেবপ্রিয়া মুখার্জি। যদিও আপনাদের এখানকার নোডাল এন্টোমোলজিস্ট বিশ্বরূপ মিত্র আছেন, উনি কিছু কাজে ব্যস্ত থাকার জন্য আমি আজকে আপনাদের ওয়ার্কশপে এসেছি এটা প্রোগ্রামটা কোঅর্ডিনেট করার জন্য। তো যেমন অলরেডি সিআইসি স্যার বা ইও স্যার অলরেডি বলে দিয়েছেন যে রেসিডেন্সিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা ফ্ল্যাট বাড়ি, এইগুলো একটা মানে প্রত্যেকটা পৌরসভাতে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইসব জায়গাগুলোতে আমাদের যারা হাউস টু হাউস কর্মীরা আছেন, ডেঙ্গুর কর্মীরা আছেন, তারা কিন্তু অ্যাক্সেস পায় না, বা পেলেও কিন্তু সেই অর্থে তাদের সঙ্গে কোঅপারেট করা হয় না। তো প্রথমে আমি একটা জিনিস রিকোয়েস্ট করব যে এই যে ট্রেনিংটা বা আপনাদের যে এখানে একটা ওয়ার্কশপ করা হচ্ছে, একটাই বার্তা দেওয়ার জন্য যে এই যে ডেঙ্গু বিজয় অভিযান, এটা কিন্তু শুধুমাত্র পৌরসভা বা পৌরসভার যারা আধিকারিকরা আছে বা যারা কর্মীরা আছে তাদের দ্বারা কিন্তু একা নির্মূল করা সম্ভব নয়। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব নিলে তবেই আমরা এই ডেঙ্গু বিজয় অভিযানটা সাকসেসফুলি করতে পারবো। প্রত্যেকটা মানুষের এখানে পার্টিসিপেশনটা খুব জরুরি এখানে। তো এই জিনিসটা বলার আগে আমরা কিসে ডেঙ্গুটা কি এবং কিভাবে হয়, কিভাবে ছড়ায়, এই জিনিসটা একটু আমরা জেনে নেব। এখানে কারা আছেন একটু রেসিডেন্সিয়াল একটু যদি একটু বলেন, একটু যদি হাত তোলেন কাইন্ডলি, কারা আছেন আপনারা? আচ্ছা, তো পিপিটির পরের স্লাইডটা স্লাইড নেক্সট চেঞ্জ করুন। এখানে একটা বলছে যে আমাদের ব্রত নির্মল বাংলা মানে সুস্থ বাংলা। আমাদের পরিবেশ যদি নির্মল হয় তবেই কিন্তু আমরা সুস্থ থাকবো। এই নির্মল বাংলা যে অর্থটা মানে হচ্ছে প্রথমেই যেটা আসে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা যখনই যে কোনো পৌরসভায় যদি যাই, যে কোনো ভেহিকেল ল্যান্ড বা যদি একটা কোনো জলাশয় বা একটা ফাঁকা জমি দেখি, দেখা যায় যে আশেপাশে ফ্ল্যাট বাড়ি থেকে সেই জায়গা থেকে লিটারিংটা হয়, মানে জানলা দিয়ে নোংরাগুলো সেই ফাঁকা জায়গায় ফেলা হচ্ছে। যদিও প্রত্যেকটি পৌরসভা বা স্পেশালি নৈহাটি পৌরসভাতে কিন্তু হাউস টু হাউস কালেকশনের একটা ব্যবস্থা আছে। নির্মল বন্ধুরা যায়, গাড়ি নিয়ে যায়, পৃথকীকরণভাবে নোংরা নেওয়া হয়, কিন্তু তারপরেও আমরা যেহেতু সচেতন নয় বা ফ্ল্যাটে যারা থাকেন যেহেতু সচেতন নয়, কি করে রান্নাঘর থেকে আমরা আবর্জনাগুলো যাই পারি জানলা দিয়ে ফেলে দিই, বারান্দা দিয়ে ফেলে দিই। সকালবেলা যখন গাড়ি আসে অত সকালে উঠতে পারবো না বা অত নিচে ফ্ল্যাটে নেমে আমরা দিতে পারবো না, তার থেকে আমাদের ইজি কি উপায় আছে, বারান্দা দিয়ে ছুঁড়ে পাশে ফাঁকা জমি আছে ফেলে দিলাম, তাতে হয়তো আমার ঘরটা পরিষ্কার হলো। কিন্তু সমস্যা যেটা হলো যে ওই যে প্লাস্টিক গুলো স্তূপীকরণ হচ্ছে, জমছে নোংরাগুলো, সেখানে কিন্তু এই যে বর্ষা অলরেডি আমাদের দরজায় কড়া নাড়ছে, বর্ষা চলে এসছে, এবং বর্ষার সাথে সাথে কি বাড়ে, পতঙ্গ, যে কোনো রকম পতঙ্গ বাহিত রোগ, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, সবকটাই পতঙ্গ বাহিত রোগ, এগুলো কিন্তু বাড়ে। কারণ এই যে আমরা নোংরাগুলো ফেললাম সেই সব জায়গাগুলোতেই কিন্তু জলগুলো জমলো, এবং জলগুলো জমে কিন্তু মশা, মাছি, এইসব পতঙ্গের উপদ্রব বাড়লো। তাতে কিন্তু ডিরেক্টলি আমরাই এফেক্টেড হই, তাই তো? মানে আমাদের বাড়ির পাশে যদি মশা তৈরি হয় তাহলে সেই মশা তো সবার আগে আমাদেরই কামড়াবে, ডেঙ্গু হলে তো সবার আগে আমাদেরই হবে, বা যে আবাসন থেকে এই জিনিসটা হচ্ছে তারা সবার আগে সেখানেই হবে।
তো এইটা একটা রিকোয়েস্ট ওখানেই যে শেষ, তাই তো? রিকোয়েস্ট যে নোংরাগুলো প্লিজ আপনারা বালতিতে ফেলুন, এবং যখন আমি সেদিনকে বললাম 3:15 পৌরসভা নির্ধারিত যে ভ্যান বা গাড়ি আসবে সেখানে ফেলুন। এদিক ওদিক নোংরা যদি ফেলেন, পরিবেশ যেমন নোংরা হচ্ছে, তার সাথে সাথে কি হচ্ছে, পতঙ্গবাহিত রোগ কিন্তু আমাদেরই এফেক্ট করছে। তাহলে কি, যদি আমরা নিজেরা সচেতন হই, আমরা কি করব, ইমপ্রুভ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, মানে আমরা বর্জ্য নিষ্পত্তি সঠিকভাবে করতে পারবো। তার সাথে কি হবে, তাহলে লিটারিংটা হবে না, মানে এই যে আবর্জনাযুক্ত ফাঁকা জমি, আবর্জনাযুক্ত জলাশয়, এগুলো তৈরি হবে না। তাহলে পতঙ্গবাহিত রোগের যে বাহক যারা হয়, মশা মাছি, এগুলো হবে না, এবং আমাদের সর্বোপরি আমাদের রোগটাও ছড়াবে না। নেক্সট, এটা অনেকেই জানেন, এতদিনে ডেঙ্গু এতবার হয়েছে, আমরা সবাই জানি যে ডেঙ্গুটা অ্যাকচুয়ালি এটা মশাবাহিত রোগ। এবং কোন মশা বহন করে জানেন? আপনারা তো জানবেন, যারা আছেন এখানে তারা কি জানেন? এটা একটা মশাবাহিত রোগ, এবং সেটা ছড়ায় একটি মশা। অনেকের এইটা ধারণা নেই যে মশা তো মানে স্থলে থাকে, খেয়াল দেয় মানুষরা গিয়ে জল কেন দেখে। তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে মশার যে জীবন চক্র, তার 3টি পর্যায় কিন্তু জলেতেই হয়। মশা উড়ে বেড়ায়, কিন্তু তার এই যে ডিম, মশা কিন্তু ডিম যে কোনো পরিষ্কার জমা জলে পারে, এবং তার যে পুরো জীবন চক্রটা সেটা কিন্তু জমা জলেই হয়। আমরা এই যে ফ্রিজের পেছন দিকে জল জমছে, গাছ মানি প্ল্যান্ট রাখছি, জলগুলো পাল্টাচ্ছি না, বা জল জমিয়ে রাখছি, ওভারহেড ট্যাঙ্ক আমরা কভার করছি না, এই যে এই জলগুলো জমছে, এখানে কিন্তু মশাবাহিত রোগের যে প্রধান এডিস মশা, বা যে মশার জন্য ডেঙ্গু ছড়ায়, সেটা কিন্তু হচ্ছে। এটা কিন্তু অনেকেই আমরা সচেতন নয় এই ব্যাপারে, যে পতঙ্গ মশাটা, অনেকেই বলে আমরা যখন যাই যে মশা তো এমনি ওড়ে, তো জল কেন ফেলছেন আপনারা? কারণ জলেতেই কিন্তু অ্যাকচুয়ালি যে পুরো যে জীবন চক্র, মশার ডিম, লার্ভা, পিউপা, যেগুলো আমরা এন্টোমোলজিক্যাল ভাষায় বলি, সেগুলো কিন্তু জলেতেই হয়। তার জন্য কি জায়গাগুলো দেখতে হবে, প্রথম যে কোনো জমা জল আমরা 2-3 দিনের মধ্যে ফেলে দিতে হবে। 2-3 দিনের মধ্যে ফেলে কেন দিতে হবে, কারণ এই গোটা যে জীবন চক্র, নেক্সট দেখি, এই যে গোটা যে মশার জীবন চক্র, ওটা 7 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। একটা জল যদি আপনি 7 দিন রেখে দেন, সেখানে কিন্তু ওই 7 দিনের মধ্যে কিন্তু একটা মশার ডিম্পের একটা পূর্ণাঙ্গ মশাতে পরিণত হয়ে যাবে। এবং পূর্ণাঙ্গ মশা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না। আমরা কি পারি পূর্ণাঙ্গ মশা কন্ট্রোল করতে? মানে আপনারাই বলুন, পারি আমরা কন্ট্রোল করতে? খুব জোর আমরা মসকিটো রেপিলেন্ট চালিয়ে দিলাম, খুব জোর ইলেকট্রিক ব্যাটগুলো দিলাম, কিন্তু পূর্ণাঙ্গ মশা কি 100% আমরা কন্ট্রোল করতে পারি? পারি না। তাহলে তার আগের যে স্টেজগুলো, মানে যে স্টেজগুলো জলে থাকে, সেইগুলোকে আমাদের কন্ট্রোল করতে হবে। কি কি জায়গায় দেখতে হবে, এই যে দিদিরা যায়, অনেক সময় যায় আপনাদের বাড়িতে যায়, কিন্তু আপনারা বাড়ির ভেতরে অ্যাক্সেস দেন না। দিদিরা কি কোথায় কোথায় চেক করে? চেক করতে প্রধান একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফ্রিজের ড্রিপ ট্রে। আমরা জানি না যে সেখানে পেছন দিকে জল জমে এবং সেখানে মশার লার্ভা পাওয়া যায়। ম্যাক্সিমাম সময় আমরা যখন এই শহরাঞ্চল যে পৌরসভাগুলো আছে, যেমন নৈহাটি, তার মধ্যে একদিন পরে যে আরবান যে পৌরসভাগুলো, সেখানে ফ্ল্যাট বাড়ি বা প্রত্যেকটা বাড়িতে কিন্তু ফ্রিজ এখনকার দিনে সবারই আছে, এবং তার পেছন দিকে কিন্তু জল জমে এবং সেখানে মশার লার্ভা পাওয়া যায়। কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং বুঝতে পারি না। আমরা ভাবি দিদিরা আসছে, দিদিরা এসে কি দেখছে, কারণ দিদিরা যে জানে, ওদের ট্রেনিং দেওয়া হয়, ওদের প্রশিক্ষণ দেওয়া হয় যে লার্ভাটাকে চেনার জন্য। ফ্রিজের পেছন দিকে যে লার্ভা হতে পারে, ডেঙ্গু ছড়ানোর যে মশা, এডিস মশা হতে পারে, সেটা কিন্তু অনেকেই ধারণা রাখে না। তাহলে কি কি দেখবো আমরা? প্রথমেই যেমন বলেছি যে ফ্রিজের ড্রিপ ট্রে, দিদিরা যখন আসবে বাড়ির ভেতরে, ফ্রিজের পেছন দিকটা একটু কাইন্ডলি দেখতে দেবেন। ফ্রিজের ড্রিপ ট্রে জলটা আমরা 2-3 দিন পর পর পাল্টে দেবো। যদি পাল্টাতে না পারি, যদি খোলা না যায়, তাহলে অ্যাটলিস্ট একটা শুকনো কাপড় দিয়ে বা স্পঞ্জ দিয়ে সেটাকে ঘষে পরিষ্কার করে দেবো, মানে জলটাকে ফেলে দেবো। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোনো রকমের সৌন্দর্যায়নে গাছ, যেমন মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু যেমন আমরা রাখি, গাছগুলো রেখে দিই আমরা, কিন্তু যে পাত্রে রাখি সেই পাত্রটায় জলটা আমরা পাল্টাই না।
কি করতে হবে, এই যে মানি প্ল্যান্ট বা লাকি ব্যাম্বো গাছগুলো পাত্র যে জলটা আছে সেটাকে 2-3 দিন অন্তর অন্তর পাল্টে দিতে হবে। এবং তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে পাত্রটাকে ঘষে একটু পরিষ্কার করতে হবে, কারণ মশার ডিম কিন্তু থেকে যায়। লার্ভা আমরা যদি ফেলে দিই, জল ফেলে দিই, লার্ভা হয়তো কিন্তু মশার ডিম যতক্ষণ না আমরা ঘষে পরিষ্কার করছি, মশার ডিমটা কিন্তু এত ইজিলি নষ্ট হয় না। তা পাত্রটাকে এবং অনেক সময় শেকড়গুলোকে একটু রানিং ওয়াটার বা জলের তলায় একটু ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। থার্ড হচ্ছে ফুলের টব। অনেক সময় আমরা বাড়ির ভেতরে, বাড়ির বারান্দায়, ছাদের ওপরে ফুলের টব রাখি এবং তার নিচে আর একটা করে প্লেট রাখি, যে ড্রেনেজ ওয়াটারটা যাতে না ছড়ায়। এবং সেই যে রাখলাম আমরা, সেটা কিন্তু আমরা ভুলে যাই যে সেখানে জলটা যে জমছে এবং সেখানে যে লার্ভা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু প্রচন্ড আননোটিসড থেকে যায়। তো এই জায়গাগুলো দেখার জন্য দিদিদের মানে যারা হাউস টু হাউস কর্মী যারা আছে, যারা আপনাদের বাড়িতে যায়, তাদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া থাকে যে কোন কোন জায়গায় লার্ভা হতে পারে এবং সেই জায়গাগুলো তাদের চেক করার জন্য। তা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ওরা যখন যাবে ওনাদের একটু অ্যাক্সেস দেবেন। ওনারা জানে কোথায় কোথায় দেখতে হয়, সেই জায়গাগুলো যদি দেখে লার্ভা যদি দেখে খুঁজে বার করে ফেলে, তাহলে কিন্তু আদতে আপনাদেরই সুবিধা হবে। কারণ ঘরের কাজের মধ্যে কখন কোথায় লার্ভা হবে সবার পক্ষে জানাটা সম্ভব নয়। ওনাদের কাজই হচ্ছে ডেডিকেটেডলি সেই জায়গাগুলোকে চেনা এবং আপনাদের সচেতন করা। তা আপনাদের সাহায্যের হাতটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এছাড়া আর কি কি হতে পারে, আর কি কি হতে পারে, পাতকুয়ো হতে পারে, ওভারহেড ট্যাঙ্ক হতে পারে, পুজোর ঘট। অনেক সময় আমরা লক্ষ্মীর পুজোর ঘট রাখি, কিন্তু সেই ঘটগুলো রেখেই দিই, জলগুলো আমরা পাল্টাই, কিন্তু কোনোদিন সেটাকে পরিষ্কার করি না। তো এই জলগুলো রেগুলার বেসিসে পাল্টাতে হবে। এবং জল রাখুন, অবশ্যই ঠাকুরের কাছে জল রাখুন, কিন্তু সেটা ভালো করে পরিষ্কার করে, ঘষে মেজে পরিষ্কার করে ঢাকা দিয়ে রাখুন জলটা। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যাতে মশা, পূর্ণাঙ্গ মশা সেই জলে গিয়ে ডিম না পাড়তে পারে। এবং ডিম পাড়া মানেই মশা একসময় একটা টাইম মশা কিন্তু 200 থেকে 250টা ডিম পাড়তে সক্ষম। এবং তার মধ্যে যদি 100টাও মশা হয়, তার মানে কতটা মশা তৈরি হচ্ছে এবং কতটা পোটেনশিয়াল হচ্ছে তারা পুরো ডেঙ্গু রোগটা ছড়ানোর জন্য। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট বলে দিয়েছি অলরেডি। স্ক্র্যাপ মানে হচ্ছে যে কোনো আবর্জনা যেগুলো আমরা ফ্ল্যাটের পেছন দিকে, ফ্ল্যাটের মাথায় আমরা জমিয়ে রাখি। বাড়িতে নতুন ফ্রিজ কিনলাম, টিভি কিনলাম, তার যে থার্মোকলটা সেটা আমরা ছাদে রেখে দিলাম, বারান্দায় জড়ো করে রেখে দিলাম। কোনো কিছু আমরা পুরনো জিনিস সেটা ছাদের ওপর, ফ্ল্যাটের ছাদের ওপর রেখে দিলাম। অনেক সময় পাখিকে খেতে দেওয়ার যে পাত্র সেটা আমরা ছাদের ওপর রেখে দিই। অবশ্যই আমরা রাখবো, কিন্তু প্রত্যেকটা জল আমরা রাখবো, কিন্তু তার সাথে কি মাথায় রাখতে হবে যাতে সেখানে মশা ডিম না পারে। তার জন্য কি করতে হবে, সপ্তাহে একবার করে সেটাকে জলটাকে ফেলে দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে আবার জল রাখতে হবে। আমি একেবারে বারণ করছি না যে আপনি পশু পাখিকে খেতে দেবেন না বা আপনি জিনিস রাখবেন না, অবশ্যই রাখুন, গাছ রাখুন, পশু পাখিকে খেতে দিন, কিন্তু একটু সচেতন হলে কিন্তু এই কাজগুলো একটু সচেতনের সাথে আমরা যদি করি, তাহলে কিন্তু এই মশাবাহিত রোগ বা এই পতঙ্গবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, এগুলো কিন্তু অনেকটা কমে যায়। এবং আবারও বলছি, ম্যাক্সিমাম ফ্ল্যাট বাড়িতে কিন্তু হাউস টু হাউস দিদিরা অ্যাক্সেস পায় না, ফ্রিজ দেখতে পারে না। আমি বললাম ফ্রিজ হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে যার পেছন দিকে যে লার্ভা হয় সেটা কিন্তু অনেক মানুষ, বহু সংখ্যক মানুষ জানেই না যে সেইখানে মশার লার্ভা হচ্ছে। মশা হচ্ছে কমপ্লেন করি, কিন্তু মশাটা কোথায় উৎপত্তি স্থলটা যে আমরাই তৈরি করছি সেইটা কিন্তু আমরা খেয়াল করি না। আমরা কমপ্লেন করি যে স্প্রে হচ্ছে না, মশা হচ্ছে, কি কাজ করছে পৌরসভা, কিন্তু তার পৌরসভাকে যে সহযোগিতাটা কিন্তু আমরা করি না। হাউস টু হাউস দিদিরা যখন যায় আমরা তাদের সঙ্গে সহযোগিতা করি না। স্প্রে ওয়ার্কার যারা বলে, যারা যায়, যা কথা বলে, বা এবং যখন নির্মল বন্ধু দাদারা যায় যে ঘরের নোংরাগুলো ফেলার জন্য ঠিকভাবে, আমরা কিন্তু তখন সাহায্যের হাতটা বাড়িয়ে দিই না, অথচ আমরা কমপ্লেন করি যে মশা বাড়ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এর আগে একটু বলে দিই যে মানে সবুজ বালতি আর নীল বালতি, এটা হয়তো আপনারা অনেকেই এতদিনে জেনে গেছেন যে সবুজ বালতিতে পচনশীল নোংরাগুলো ফেলতে হয় এবং নীল বালতিতে
অপচনশীল নোংরাগুলো ফেলতে হয়। এই পৃথকীকরণটা কেন করি? কারণ হচ্ছে এই যে এত পরিমাণ আবর্জনা তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা স্ট্যাগ হচ্ছে, যদি এখানে আমরা যেখানে ডাম্পিং করি যদি দেখেন কোন জায়গাগুলো, দেখবেন পাহাড় তৈরি হচ্ছে। যদি আমরা এটাকে পৃথকীকরণ করে না দিই, তাহলে সেই জিনিস নোংরাগুলো বা আবর্জনাগুলো সেই পাহাড়ে গিয়ে জমা হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে, যদি কেউ দেখে থাকেন দেখবেন ওখান থেকে ধোঁয়া বেরোয়, ধোঁয়া, ওই মানে যেটাকে বলা হয় মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসগুলো কিন্তু আমাদের যে পৃথিবীর উপর যে ওজোন লেয়ার আছে, ওজোন লেয়ার গুলোকে ফুটো করে দেয়, ছিদ্র করে দেয়। তার ফলে কি হয়, এই যে সূর্যের যে প্রখর রোদ বা ইউভি রে, এটা কিন্তু ডিরেক্টলি আমাদের পৃথিবীর ওপর পড়ে, এবং এর ফলে কিন্তু বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এই যে এত পরিমাণ আবর্জনা স্ট্যাগ হচ্ছে, এত পরিমাণ মিথেন গ্যাস তৈরি হচ্ছে, তার ফলে বিশ্ব উষ্ণায়ন তৈরি হচ্ছে। আমরাই কমপ্লেন করি যে প্রত্যেক বছর এত গরম বাড়ছে, এখনই বাইরে দাঁড়ানো যায় না। আজ থেকে 3-4 বছর আগে কিন্তু এতটা গরম ছিল না। যত দিন যাচ্ছে গরম বাড়ছে, তার একটাই কারণ, মানে আরো কারণ আছে, কিন্তু প্রধান একটা কারণ হচ্ছে এই যে ওজোন লেয়ার ছিদ্র হচ্ছে। ওজোন লেয়ার ছিদ্র কিভাবে হচ্ছে? এই বিষাক্ত গ্যাসগুলো তৈরি হওয়ার ফলে, যেমন মিথেন। তাহলে যদি আমরা পৃথকীকরণ করে নোংরা দিই, তাহলে সেগুলোকে আমরা রিসাইকেল করতে পারবো। যেমন পচনশীল নোংরা থেকে আমরা সার বানাতে পারি, সেই সারগুলো বিভিন্ন চাষিকে দিয়ে আমরা অর্গানিক ফার্ম করতে পারছি। এবং যে অপচনশীল যেমন প্লাস্টিক, এই জিনিসগুলো আমরা প্লাস্টিকের ছোট ছোট প্যালেটস করে সেগুলোকে আবার রিইউজ করতে পারছি। অনেক জায়গায় কিন্তু রাস্তার পিচ তৈরি হচ্ছে, কিন্তু তাই জন্য এই পৃথকীকরণ করে নোংরা দেওয়াটাও কিন্তু খুবই প্রয়োজনীয়। এই যে আমরা বাইরে ফেলে দিলাম, কষ্ট করে গেলাম না, একটা ঘরে বসে বসে ব্যালকানিতে চিপস খাচ্ছি, সেই চিপসের প্যাকেটটা ব্যালকানি থেকে ছুঁড়ে ফেলে দিলাম, তার ফলে কি হলো, সেখানে সেই চিপসের প্যাকেটটা পড়লো, একটা পকেট তৈরি হলো, এবং সেখানে বর্ষাকালে জল জমলো, মশার লার্ভা তৈরি হলো, মানুষজনকে কামড়ালো, ডেঙ্গু ছড়ালো। কিন্তু সেইটাই যদি আমরা প্যাকেটটাকে যদি আমরা ঠিকঠাক ভাবে আমরা পচনশীল বা অপচনশীল বালতিতে আলাদাভাবে ফেলি, একটু কষ্ট করে যদি ফেলি, তাহলে কিন্তু সেটা সবার ক্ষেত্রে উপকৃত হবে, সবাই কিন্তু উপকার পাবে সেইটাতে। তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং তার লাস্ট যেটা আছে, পরেরটা এবং হচ্ছে আরেকটা কমপ্লেন যেটা হচ্ছে যে স্প্রে করতে আসে না, দাদারা স্প্রে করতে আসে না, বা স্প্রে করলে আমার মানে বাগানে করে দিচ্ছে না, স্প্রে ঘরের ভেতর স্প্রে করছে না। একটা জিনিস একটু মনে রাখতে হবে, এই যে জিনিসগুলো আছে লার্ভিসাইড বলা হয়, যে জিনিসগুলোকে যেগুলোতে স্প্রে করে, এগুলো কিন্তু শুধুমাত্র জমা জলে স্প্রে করতে হয়, কারণ জমা জলে লার্ভা থাকে। একমাত্র ওই লার্ভাগুলোকেই কিন্তু এই স্প্রেগুলো মানে মারতে পারে। একটা কেমিক্যাল লার্ভিসাইড যেটা টেমিফস, যেটা 10 লিটার জলে 5 থেকে 7 ml ব্যবহার হয়। অনেকেরই মনে হয় যে এক বালতিতে যদি জল স্প্রে করছে, ওই যে মেশিনটা নিয়ে যায়, পুরো মেশিনটাতে 10 লিটার জল থাকে, তার সঙ্গে 5 ml বা 7 ml যে কেমিক্যাল সেইটা মেশানো হয়, মানে কত 1 ছিপি, তো 1 ড্রাম জলে 1 ছিপি ওষুধটা মেশানো হয়। তার ফলে অনেকের মনে হয় এটা তো জল স্প্রে হচ্ছে, কি আর স্প্রে করছে, জল স্প্রে করছে, কিন্তু তার কোয়ান্টিটি কিন্তু গভর্নমেন্ট থেকে সেটাই তার গাইডলাইন, সেটাই। এবার এটা স্প্রে হয় 7 দিন অন্তর অন্তর, এবং আর একটা যেটা আছে জৈব লার্ভিসাইড, সেটা স্প্রে হয় 15 দিন অন্তর অন্তর। তাহলে এই যে একটা কমপ্লেন থাকে যে স্প্রে করে দেয় না, স্প্রে করতে আসে না, রোজ কিন্তু সব ড্রেনে স্প্রে হয় না, আইদার সেটা 7 দিন অন্তর হয় বা সেটা 15 দিন অন্তর হয়। 1 নম্বর। 2 নম্বর জিনিস হচ্ছে এই স্প্রেটা কিন্তু একমাত্র যেখানে লার্ভা থাকে সেখানেই স্প্রেটা করতে হয়। বাড়ির বারান্দা, বাড়ির বাগান, এইখানে থাকে পূর্ণাঙ্গ মশা, অ্যাডাল্ট মশা, তার উপর কিন্তু এইগুলো স্প্রে কোনো লাভ হয় না, উল্টে গাছের ক্ষতি হয়। তো একটা রিকোয়েস্ট করব, এই স্প্রে দাদারা যখন যাবেন তাদের অযথা এদিক স্প্রে করে দিতে ওদিক স্প্রে করে দিতে রিকোয়েস্ট করবেন না, কারণ সেগুলোতে কিন্তু আদতে কোনো লাভ হয় না। একমাত্র যেখানে জমা জল এবং লার্ভা থাকে সেখানে কিন্তু এই জিনিসটা স্প্রে হয়, লার্ভিসাইডটা স্প্রে হয়। এবং যেমন লেখা আছে এটা কিন্তু একটা কন্ট্যাক্ট পয়জন, তো এটাই যে সবসময় স্প্রে করলে যে সবার জন্য ভালো এমনটাও কিন্তু নয়। তো কাইন্ডলি এটা একটু কোয়ার্ডিনেট হবেন, যে শুধু মানে অকারণ স্প্রে করতে হবে বা পরিষেবাটা নিতে হবে বলে স্প্রে করতে হবে, এই দাবিটা একটু জানাবেন, এই জিনিসগুলো একটু বুঝতে হবে। তো আমি খুব বেশি যেটুকু বলার আপনাদের আমি বললাম, আমি
একটু হেলথ অফিসার ম্যাডামকে রিকোয়েস্ট করব ডেঙ্গুর যে ক্লিনিক্যাল পার্টটা একটু যদি বলে দেন। আমার এন্টোমোলজিক্যাল পার্ট মানে মশা কোথায় হয়, কিভাবে হয়, আপনাদের কাছে যত না আমি বললাম তার থেকে বেশি রিকোয়েস্ট করলাম যে প্লিজ যারা পৌরসভা থেকে যা যা গাইডলাইন দিচ্ছে বা মেয়েরা যখন যায় একটু তাদের সাথে কোঅপারেট করতে এবং তাদের সহযোগিতা করে তাদের ঘরের ভেতরটা এবং ছাদের ওপরটা চেক করে দিতে, এবং একটা পৌরসাথী ডায়েরি থাকে তাদের কাছে যেটা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওরা কিন্তু সাইন করায়, এবং সেখানেও কিন্তু তারা বাধাপ্রাপ্ত হয় যে সাইন করব না। তো এটা যেমন আমার ডিউটি, আপনারা ডিউটি করেন, ওদেরও কিন্তু ওরা ডিউটি প্রত্যেকটা বাড়িতে যাওয়া, গিয়ে চেক করা এবং পৌরসাথী ডায়েরিটা সাইন করা। তো এই জিনিসগুলো যদি আপনারা যারা ফ্ল্যাটে থাকেন একটু যদি সবাইকে বলে দেন। আপনাদের তো নিশ্চয়ই ইন্টারনাল মিটিং হয়, আপনাদের তো হয় মিটিং হয়, তো নিজস্বভাবে মিটিং হয়, এই কথাগুলো যদি একটু বলেন, মানুষ যত বেশি সচেতন হবে তত কিন্তু আমাদের এই যে মশাবাহিত রোগ বা এই যে জঞ্জাল মুক্ত পৃথিবী আমরা করতে পারবো। এই বলে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আমি ম্যাডামকে বলছি যে একটু ক্লিনিক্যাল পার্ট, একটু ডেঙ্গু হলে কি করণীয় বা কিভাবে হয় এটা একটু বলে দেওয়ার জন্য। নমস্কার সবাইকে, আমি ডক্টর দেবলীনা চক্রবর্তী, হেলথ অফিসার নৈহাটি পৌরসভার থেকে। আমি আজকে ওয়েলকাম জানাই যারা যারা সোসাইটি থেকে এসেছেন বা সোসাইটির ইনচার্জে রয়েছেন। এই আপনাদেরকে আজকে এই জন্যই ডাকা হয়েছে। গত 2-3 বছর ধরে, আমি এখানে 2 বছর ধরে আছি, আমি দেখছি যে আশা দিদিদের একটা যে অ্যাপার্টমেন্টের লোকেরা থাকে তারা সহযোগিতা করে না তাদের সঙ্গে। সো এবারে আপনাদের সঙ্গে এটাই রিকোয়েস্ট রইল এই মিটিং এর থ্রু যে যাতে আমাদের আশা দিদিরা ফ্রি হ্যান্ডস পায় কাজ করার জন্য। যে যে জায়গা আপনাদের বলা হলো বাড়ির আশেপাশে বা বাড়ির ভেতরে, সেটা যাতে আশা দিদিরা করতে পারে, এটাই রিকোয়েস্ট রইল। So I will get back to the theory part যে এটা কি রকমের ভাইরাস, এটা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, এরকম আলাদা আলাদা রকমের প্রজাতি দিয়ে ডিজিজেস ডিভাইড হয়। আর যেহেতু আজকে আমরা ডেঙ্গু ডিসকাস করছি, ডেঙ্গুটা কিন্তু একটা ভাইরাস জাতীয় রোগ। ভাইরাস জাতীয় রোগের ওষুধ হয় না, ভাইরাস জাতীয় রোগের সবসময় ভ্যাকসিন হয়। এটা আমরা কোভিডেও দেখেছি, কোভিডও একটা ভাইরাস ছিল, তো ওটারও ভ্যাকসিন এসছে কিন্তু ওষুধ ওটার নেই। তার জন্যই এই সচেতন করার জন্যই এই মিটিংটা রাখা, যে এটার থেকে আমরা প্রিকশনস কিরম নেব, কেন কি এটা ট্রিটমেন্ট নেই, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট আছে, ওটা আমি আপনাদের পরে বলছি। ভাইরাস 4 রকমের আছে, ডেঙ্গুর DEN আর ভাইরাসের V, ঠিক আছে। আর এটা 4 রকমের ভাইরাস আছে, অতএব একটা ডেঙ্গু পেশেন্টের তাদের 4 বার ডেঙ্গু আক্রান্ত হতে পারে। একবার যদি V1 দিয়ে কোনো পেশেন্ট এফেক্টেড হয়ে যায়, তার মানে তার মধ্যে ওই ইমিউনিটিটা চলে আসে, তার সেই পেশেন্ট ডেঙ্গু 1 ভাইরাসে আর এফেক্টেড হবে না। সিমিলারলি ডেঙ্গু 2 ভাইরাস, ডেঙ্গু 3 ভাইরাস এন্ড ডেঙ্গু 4 ভাইরাস। হ্যাঁ, কিন্তু যখনই একটা পেশেন্টের সেকেন্ড টাইম ডেঙ্গু হচ্ছে, তার কিন্তু সেটা খুব সিরিয়াসলি হবে, সিভিয়ারলি হবে। হয়তো প্রথম ডেঙ্গু ভাইরাস দিয়ে জ্বর, সর্দি, কাশি, প্লেটলেট কম, বাড়িতে থেকে পেশেন্ট ঠিক হয়ে যেতে পারে, কিন্তু দ্বিতীয়তে ডেফিনেটলি প্লেটলেট এত কম হবে যে হসপিটাল ট্রান্সফিউশনের জন্য পেশেন্টকে পাঠাতে হবে। বোঝা গেল? যার জন্য রিল্যাপস কেস খুবই সচেতন ভাবে আপনাদের ইনফর্ম করতে হবে আশা দিদিদের। কেন কি এটাও আমরা দেখেছি যে বাড়ি বাড়ি গেলে প্রথম যখন আশেপাশের প্রাইভেট ডক্টর বা প্রাইভেট ব্লাড টেস্ট ডায়াগনস্টিক্স থেকে ব্লাড টেস্ট করা হয়, তারপরে রিপোর্ট নিয়ে পেশেন্ট বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। এরকম কিন্তু করবেন না। কেন কি ডেঙ্গু মানে মারাত্মক কখন হয়? প্রথমে 4 থেকে 7 দিন জ্বর থাকবে, সেই জ্বরের সময় কিন্তু প্লেটলেট ফল হবে না। যে জ্বর শেষ হবে তারপরে কিন্তু প্লেটলেট ফল হওয়াটা শুরু করে। দ্যাট মিনস পেশেন্ট যখন ভালো হতে থাকবে ওর প্লেটলেট ফল হতে থাকবে। তাই জন্য সবসময় এই টাইমটাতে আমাদের আশা দিদিরা ভিজিট করতে যায়। অন্যান্য ডায়াগনস্টিক্স থেকে আমরা রিপোর্ট পেয়ে যাই যে কোন বাড়ির কার পজিটিভ এসছে, এইসব রিপোর্টিং আমাদের পৌরসভায় চলে আসে।
কিন্তু আপনাদের এটাই রিকোয়েস্ট রইলো যে আপনারা যখন নিজেদের অ্যাপার্টমেন্টের কমিউনিটিতে যখন আপনারা মিটিং করবেন, এটা অবশ্যই জিজ্ঞাসা করবেন যে যদি কেউ ফার্স্ট টাইম ডেঙ্গু আক্রান্ত হয় বা পজিটিভ হয়, অবশ্যই যাতে আপনাদের রিপোর্ট করে, আর আপনার বা আমাদের আশা দিদিরা বা সুপারভাইজাররা যারা ওখানে ভিজিট করতে যাবে তাদের যাতে ইনফর্ম করে। নেক্সট, মশা এটা চক্র। কিভাবে ডেঙ্গুটা ছড়ায়, প্রথমে একটা পেশেন্ট থেকে মশা ওই পেশেন্টকে কামড়াবে, মশার ভেতরে ওই ভাইরাসটা যাবে, আবার ওই ডেঙ্গু আক্রান্ত মশা যখন নর্মাল লোককে কামড়াবে তার ডেঙ্গুটা হবে। মশার ভেতরে কিন্তু ভাইরাস থাকে না, ভাইরাসটা মশা ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের থেকে নেয়। ঠিক আছে, যার জন্য যদি ডেঙ্গু আক্রান্ত পেশেন্ট থাকে তাকে বলবেন বাড়িতে মশারি ব্যবহার করতে, যাতে তাকে যদি কোনো মশা কামড়ায়ও সেই যদি না কামড়ায় তাহলে অন্য ভালো লোকেদের সেই মশা যদি গিয়ে কামড়ায় অসুবিধা হবে না। বোঝা গেল? কারোর যদি ডাউট থাকে আবার জিজ্ঞেস করে নেবেন। একটা ডেঙ্গু আক্রান্ত রোগীর ভেতরে ভাইরাস থাকে, যখন ভালো মশা একটা ডেঙ্গু আক্রান্ত রোগীকে কামড়াবে তার শরীরে সেই মশার মধ্যে তখনই ভাইরাসটা আসবে। যখন ভাইরাস আক্রান্ত মশা ভালো মানুষকে কামড়াবে তখন সে ভালো মানুষকে ভাইরাসটা দিয়ে দেবে। বোঝা গেল? তাই জন্য যখন ডেঙ্গু আক্রান্ত রোগীরা বা পজিটিভ কেস কারোর বাড়িতে যদি আপনারা জানতে পারেন, কমিউনিটি মিটিং এ বলে দেবেন যে সেই বাড়ির প্রত্যেকটা মানুষ যাতে মশারি ব্যবহার করে। ঠিক আছে, নেক্সট। যখন আপনাদের অ্যাপার্টমেন্টে যায়, বাড়ি বাড়ি কথা বলতে যায়, তারা বলে কি কি সিমটমস গুলো আছে, সেগুলো কিন্তু বাড়ির লোকদের বলা হয় যে এই আপনাদের বাড়িতে এই সিমটমস গুলো কারোর আছে বা নেই, হ্যাঁ না, এটা একটা কোয়েশ্চেনের থাকে যেটা ওরা টিক মার্ক করে। আপনারা কমিউনিটি মিটিং এ অবশ্যই বলে দেবেন যে তাদের সিমটমস গুলো যাতে ঠিক মতন তারা বলে, ভয় না পায়, কেন কি এটা অনলি সার্ভে। আশা দিদিরা তো ডাক্তার না, তারা ট্রিটমেন্ট দিতে পারবে না, কিন্তু অন্তত এই অ্যাডভাইসটা দিতে পারবে যে কখন হসপিটালে যেতে হবে, কখন বাড়ি থেকে তারা ট্রিটমেন্ট নিতে পারবে। সো প্রথমে হলো সাডেন হাই ফিভার। আমরা সবাই জানি সাডেন হাই, খুব হাই গ্রেড জ্বর। এই জ্বর ভাইরাল ফিভারও হতে পারে, ডেঙ্গু ফিভারও হতে পারে। এটা কনফার্মেশন অনলি ব্লাড টেস্ট দিয়ে হবে। ডেঙ্গু NS1 বা ডেঙ্গু IgM সেটা ডক্টর আপনাদের বলে দেবে কি ব্লাড টেস্ট করতে হবে অ্যাজ পার ডেট অফ ফিভার, কোন দিনের ফিভার। ঠিক আছে, নেক্সট হলো সিভিয়ার হেডেক। এটাতেও অসুবিধা নেই, এটাতেও বাড়ি থাকতে পারে পেশেন্ট। বাট ভমিটিং হলে পেশেন্টের প্রেশার লো হয়ে যাবে, বডির ওয়াটার ভলিউম কম হয়ে যাবে, পেশেন্টকে যেতেই হবে। সো মাল্টিপল এপিসোডস অফ নজিয়া, ভমিটিং, এটাতে কিন্তু অবশ্যই পেশেন্টকে বলবেন একবার হসপিটালে গিয়ে বিপি, সুগার এগুলো চেক করিয়ে, ব্লাড চেক করিয়ে তারপরে বাড়িতে আসতে। নেক্সট হলো পেইন বিহাইন্ড দ্য আইজ, চোখের পেছনে ব্যথা। ঠিক আছে, অনেকেরা বলতে পারে চোখ লাল হয়ে গেছে, ওগুলো সিভিয়ার সিমটমসে আসে, বাট চোখের পেছনে ব্যথা দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটমস যেখানে তোমাকে পেশেন্টকে বলতে হবে যে হসপিটাল যেতে হবে। নেক্সট ইজ স্কিন র্যাশ অবশ্যই, বিকজ ইউ ডোন্ট নো এই স্কিন র্যাশ কিসের জন্য হয়েছে। ইট ইজ নট ইউজুয়ালি ডেঙ্গু, ইট ইজ সাম আদার স্কিন ডিজিজ, বাট স্কিন র্যাশটা কনসিডার করতে হবে ফর হসপিটালাইজেশন। Then nose bleeding, nose আর মাউথ ব্লিডিং শুধু না, ব্লিডিং ফ্রম এনি অরিফিস, শরীরের যে কোনো ছিদ্র থেকে ব্লিডিং হলে তাদের ইমিডিয়েটলি আমাদের হসপিটাল যেতে বলবো। কেন বলবো? কেন কি এই সময় আমি যেটা আপনাদের বললাম যে জ্বর শেষ হয়ে গেলে প্লেটলেট ডিক্রিজ হয়, আর প্লেটলেট কমে গেলে ব্লিডিং কন্টিনিউয়াসলি হতে থাকবে। কেন কি প্লেটলেটের কাজ হচ্ছে ব্লিডিং স্টপ করা, আর প্লেটলেট যদি না থাকে বডিতে পেশেন্ট উইল ব্লিড আউট। ঠিক আছে, সো দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম, ব্লিডিং ফ্রম এনি অরিফিস অফ দ্য বডি। শরীরের যে কোনো ছিদ্র থেকে ব্লিডিং হলে সাথে সাথে পেশেন্ট যাতে হসপিটালে যায়। নেক্সট হচ্ছে সিভিয়ার মাসল পেন, বডি পেন, জয়েন্ট পেন, এগুলো নর্মাল, এগুলোতে কোনো অসুবিধা নেই, পেশেন্ট বাড়িতেও থাকতে পারে। ঠিক আছে, আর ইউরিন, হ্যাঁ, আর একটা ইউরিন আউটপুট, মানে পেচ্ছাপ ঠিক মতন হচ্ছে কিনা, কিভাবে জিজ্ঞাসা করব?
একটা নর্মাল হিউম্যান বিং 500 ml per hour পেচ্ছাপ করে, 500 ml per hour। মানে আপনি যদি সারাদিনে জিজ্ঞেস করেন, একটা মানুষ অন্তত 4 থেকে 6 বার ওয়াশরুম যেতে হয়। যদি সেই পেশেন্ট ওয়াশরুম না যাচ্ছে 4 থেকে 6 বার, বা নাম্বার অফ টাইমস অফ গোয়িং ফর ইউরিনেশন যদি কম থাকে, তাহলেও there is a problem। বোঝা গেল? সব শরীরের যে ওয়াটার, জল, রক্ত আর আয়ন্স, এগুলো যখনই ইমব্যালেন্স হবে তখনই ডেঙ্গু পেশেন্ট কিন্তু সিভিয়ার হবে, এটা বুঝতে হবে। অতএব বমি পায়খানা, ব্লিডিং বা পেচ্ছাপ না হওয়া, এই কারণগুলো যদি থাকে, দেন পেশেন্ট হ্যাজ টু বি হসপিটালাইজড। অন্তত তাদের বলবেন যে একবার ব্লাড টেস্ট করে নিজের বিপি আর সুগারটা চেক করিয়ে নিতে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমাদের হেলথ অফিসার ম্যাডামকে, এবং অনেক ধন্যবাদ আমাদের স্টেট এন্টোমোলজিস্ট ম্যাডামকে, দেবপ্রিয়াদি ম্যাডামকে। এবার আপনাদের থেকে আমরা কিছু কোশ্চেন নিতে চাইছি, মানে আমাদের যদি কোনো কিছু করণীয় থাকে বা আপনাদের কোনো একটা উপদেশ থাকে বা নির্দেশ থাকে যেগুলো করলে আরো ভালো হয়, আগামী দিনে আমরা নৈহাটিকে পুরোপুরি ডেঙ্গু মুক্ত করতে পারি, সেরকম যদি কোনো নির্দেশ বা কোনো সাহায্য কোনো কিছু লাগে আমাদের, আপনারা বলুন। কারো কোনো আপনাদের বক্তব্য? এই যে বড় ফ্ল্যাট বাড়ি ছাড়া এই কাঁচা বাড়ি আছে অনেকের এখনো, টালির বাড়ি, এবং তার সরু গলিতে ড্রেন, সেই ড্রেন পরিষ্কার হয় না, কত মাঝে মাঝে জল যায় বা বর্ষার জল আসছে, সেই জলটা পাস হয় সেখানে, সেই জায়গাটা কি পদ্ধতি আছে? এবার যদি নিজের বাউন্ডারি ওয়ালের ভিতরে ড্রেন হয়, সেক্ষেত্রে কিন্তু পৌরসভা পরিষ্কার করে না। এবার আমরা পৌরসভা যখন মানে স্প্রেয়ার কাটা যাচ্ছে, তখন কিন্তু ওখানে স্প্রে করে দেবে বাড়ির মধ্যে হলেও। অনেক জায়গা সে জায়গায় যাওয়ারও পরিস্থিতি নেই, আচ্ছা, সেখানে কি করবে? প্রথমত হচ্ছে যদি ড্রেনের জল হয়, ড্রেনের জলে কিন্তু অ্যানোফিলিস বা অ্যানোফিলিস মানে প্রধান যে ডেঙ্গু বা ম্যালেরিয়া, যেরকম আমার বাড়ির পাশেই আছে এরকম এত সরু গলি, মানে 1 ফুট কি 1.5 ফুট এরকম, তার মধ্যে আবার আগাছা হয়ে রয়েছে, একটা ড্রেনের মতনই আছে, ওখানে জল ফেলে ওই জলটা বেরিয়ে আসতেছে, কোনোদিন পরিষ্কার হয় না। যদিও বা বলা হয় ওই 2 বালতি জল ভিতরের থেকে ঢেলে দিচ্ছে, যদি বেরোচ্ছে বেরোচ্ছে, এইভাবে। এগুলি কি করে? আপনার কয় নম্বর ওয়ার্ডে বাড়ি? আমার 31। 31। আপনার কাইন্ডলি কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন, আমরা ওখানে লোক পাঠিয়ে দেখে নিচ্ছি। 933 933 04 04 88 88 162। 162। 30 নম্বর ওয়ার্ড, শ্যামল বিশ্বাস, আমি আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আছি। আচ্ছা, আরো অনেকগুলি জায়গায় এরকমই আছে। 31 নম্বর ওয়ার্ডে বেশ কিছু প্রবলেম আগের বছর হয়েছিল, মানে বাড়িতে লোক নেই এরকম আছে, বাড়ির অবস্থা খুব খারাপ, জঙ্গল হয়ে রয়েছে। সেগুলো আমরা এমন বাড়ি যে আমরা নোটিশ করব, নোটিশ করে তার আর্থিক সম্পত্তি নেই, সেরকম যে সে পরিষ্কার করে সেই আর্থিক সম্পত্তিটাও তার ছিল না, এরকম একটা বাড়িতে আমরা পেয়েছিলাম 31 নম্বর ওয়ার্ডে। আমরা সেগুলো পৌরসভা থেকে আমরা পরিষ্কার করেছি। সেটা বললেও আমরা পৌরসভাতে করাই দিতে পারি, কিন্তু সেটাও তারা করতে দেবে। হ্যাঁ হ্যাঁ, এটাও আছে, এটাও আছে। সেই বিষয়ে আমাদের কি করা? সেক্ষেত্রে দেখুন আমরা পরপর হতে খাওয়া যায়, পরপর যে খাওয়ার উপায় আছে, কিন্তু একটা জঙ্গল, সেই পাতা পচে সেইখানেই থাকছে, সেই জঙ্গলগুলি পরিষ্কার করছে না, এগুলি জন্য কোনো নোটিশ জারি করা যায় না? নোটিশ অবশ্যই জারি করা যায়, এবার আমরা করবো এবছর থেকে। একবার যাবেন, আমি সব ঘুরে ঘুরে দেখি। ঠিক আছে, আমি আপনার সঙ্গে কালকে কন্ট্যাক্ট করবো। আমি ওখানে ওরা মানে বাড়ির যে মালিক মারা গেছেন, এবার ওদের অনেকে আছে, হয়তো কেউ থাকে না বাড়িটার মধ্যে একটা মানে আগে যারা ভাড়া ছিল তারাও চলে গেছে। এবার ওখানে একটা কুয়ো আছে, আমি লোক দিয়ে একটা চাপা দিয়ে দিয়েছি সবাইকে ডেকে, কিন্তু কুয়োটা কোনোদিন পরিষ্কার হয় না, ওইভাবেই থাকে। এবং বাড়ির ভেতর অনেকটা জায়গা, এখন তো জঙ্গল হয়ে গেছে, ঢোকাই যায় না। ওখানে অনেকে ভাঁড় ফেলা, তারপর অনেক কিছু ফেলা আছে, যেখানে জল প্লাস্টিক ফেলা, মানে জল জমবে। আর ওখানটায় আশপাশেও অনেকে অবজেকশন করেছে, আমি ফটো তুলেও একবার পাঠিয়েছিলাম। ওখানে বিসিও কি আছে আমাদের? চন্দন। কালকে আপনি চন্দনকে একবার বলুন, আমরা ওখানে একটা কাজ করি, আমরা নোটিশটা লাগিয়ে দিই এই জমির মালিকানা নিয়ে পৌরসভা দখল করবে, তাহলে যদি বাড়ির লোক তারা এসে যদি পরিষ্কার করে, এছাড়া কোনো উপায় দেখছি না। ওখানে খুব বাজে অবস্থা। আর একটা যে 15 নম্বর ওয়ার্ডের হচ্ছে দক্ষিণ বৈষ্ণব পাড়ার ওইদিকে পেছনের দিকে একটা পুকুর আছে, পুকুরটা
আবার অনেক দিকের মানে আমাদের দুর্গা মন্দিরের এদিকেও পুকুরটা পড়ে, মানে অনেকটা এলাকা নিয়ে। এবার ওই দিকে ড্রেনে না কোনো জল যাবার কোনো জায়গা নেই, ওখানকার দেখি ড্রেনটা পুরো পুকুরের সাথে ড্রেনের জলগুলো এসে জমা হয়, মানে বিভৎস, ওখান দিয়ে যাওয়া যায় না, মানে অবস্থা খুব খারাপ ওখানে। ওটা ওই মানে চন্দনে আপনারা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পৌরনগর তো চন্দনের। আপনি চন্দনকালকে জানেন? ঠিক আছে। আমরা জানি লবণাক্ত হয়ে যায়, মানে স্যালাইন ওয়াটার হয়ে যায়। এবার এটার কোনো সাইন্টিফিক্যালি প্রুভ এখনো নই যে স্যালাইন ওয়াটারে এডিস মশার ডিম পারবে না। এটা একটা ধারণা যে ফ্রেশ ওয়াটার না করে যদি সেটা স্যালাইন ওয়াটার হয়ে যায়, হতে পারে যে সেখানে এডিস মশার ডিম পারবে না, কিন্তু এটার কোনো গ্যারান্টি বা সাইন্টিফিক্যালি প্রুভেন নয় জিনিসটা। তো ইটস বেটার, মানে এটা একটা চান্স, হতেও পারে নাও হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। তো ওয়াই টু টেক আ চান্স, যখন বয়স্ক লোকেরা আছে, যখন সিজন এখানে যখন এত ডেঙ্গুর প্রভাব হয়, তো ওয়াই টু টেক আ চান্স। তো এর থেকে বেটার একটা শুকনো কাপড় বা স্পঞ্জ সেখানে রেখে দেওয়া। স্পঞ্জ রেখে দিলে কি হবে, জলটা অটোমেটিক শুষে নেবে। তো এটাই বেস্ট উপায়। আমরা অনেকেই বলে এটা, কারণ এই একটাই তার থিওরি, একটাই তার ক্লারিফিকেশন যে জলটা যদি স্যালাইন হয়ে যায়, হতে পারে যে মশা ডিম পারবে না সেখানে, কিন্তু সেটার কোনো গ্যারান্টি নেই। তো এখানে একটাই বেস্ট উপায় যে সেখানটা, মানে আপনি যেটা বললেন যে এখন ম্যাক্সিমাম ফ্রিজে ডিফ্রস্ট হয়ে যায় সেটা, তারপরে দেখবেন কম্প্রেসার যে ট্রেটা থাকে, কম্প্রেসার ট্রের ওখানে একটু, যেহেতু কম্প্রেসার ঠান্ডা হলে একটু জল যাবে, তো সেইটাও একটু পিরিয়ডিক্যালি একটু ওই শুকনো ফ্রিজটা অফ করে একটু একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট একটু জলটা শুষে নিলে কিন্তু এটা জিনিসটা অনেকটা সলভ হবে। এবং যাদের ডিপটে আছে সেখানে একটা শুকনো ন্যাকড়া বা একটা স্পঞ্জ যদি রেখে দেওয়া যায়, তাহলে ওটা জলটা অ্যাবজর্ব করে নেবে। আর যদি সে কেউ সক্ষম হয়, মানে সপ্তাহে একবার করে সেই ট্রেটাকে খুলে জলটা ডিসকার্ড করে ভালো করে ঘষে লাগিয়ে দেয়, এটা বেস্ট উপায়। এইটুকুই। আর একটা ব্যাপার হলো এই যে ধরুন নর্দমা যেটা ধরুন ফ্লোয়িং ওয়াটার, সেইখানে কি জমবার চান্স আছে, না যেটা স্ট্যাগন্যান্ট? অবশ্যই স্ট্যাগন্যান্ট। প্রথমত হচ্ছে নর্দমার জল যেটা আছে সেটা হচ্ছে আমরা ডার্টি ওয়াটার বলি, এবং অপরিষ্কার জলে এডিস মশা ডিম পারে না। এই যে নর্দমা নিয়ে আমাদের অনেক কমপ্লেন হয়, অবশ্যই নর্দমা দেখি, সেখানে মশা হচ্ছে কিউলেক্স মশা, যে মশার জন্য ফাইলেরিয়াসিস ছড়ায়, মানে গোদ যেটাকে পায়ে পা ফুলে যায় গোদ, যদি ওটা এখানে নেই। গোদ আছে এখানে, ফাইলেরিয়াসিস আছে, একটা পেশেন্ট আছে, তো তাহলে সেটা নিয়েও আমাদের একটু ভাবনা চিন্তা করতে হয়। কিন্তু ডেঙ্গু বা ম্যালেরিয়ার জন্য যে এডিস মশা এবং অ্যানোফিলিস মশা রেসপন্সিবল, তারা সবসময় পরিষ্কার জমা জলে হয়। যে ড্রেনের জলটা ফ্লোয়িং, সেখানে কিন্তু মশার ডিম জেনারেলি পারে না, কারণ ফ্লোয়িং ওয়াটার, মশার ডিম পারবে, ফ্লো করে চলে যাবে। যে জায়গাটা স্ট্যাগনেন্ট ওয়াটার, এবং সবসময় সেই স্ট্যাগনেন্ট ওয়াটারের যে গা, ড্রেনের যদি গা থাকে বা যে কোনো পাত্রের গা, সেখানে মশার ডিম পারে, কারণ ডিমগুলোকে হোল্ড করতে হয়। তো যে ড্রেনটা ফ্লোয়িং, সেইখানে খুব বেশি চিন্তার বিষয় নেই, ডেঙ্গুর জন্য চিন্তা নেই, ডেঙ্গুর জন্য চিন্তা নেই। এবং ফ্লোয়িং জলে ইন জেনারেলি মশা হয় না, যদি না সেখানে ব্লকেজ থাকে। একমাত্র যেখানে জলগুলো স্ট্যাগ হয়ে আছে সেই সব জায়গাগুলোতে কিন্তু মশা ডিম পারে, এবং সেটা ড্রেনের ক্ষেত্রে সেটা কিউলেক্স মশা হয়, এবং যে কোনো পাত্র বা এরকম বালতি বা যে কোনো জায়গায় যেগুলো রেইন ওয়াটার বা পরিষ্কার জল, বৃষ্টির জল তো ফ্রেশ ওয়াটার বা পরিষ্কার জলই হয়, সেখানে যদি হয় স্ট্যাগনেন্ট, সেখানে এডিস মশা, যার জন্য হচ্ছে ডেঙ্গু ছড়ায়, এবং অ্যানোফিলিস মশা, যার জন্য ম্যালেরিয়া ছড়ায়, সেগুলো হতে পারে স্ট্যাগনেন্ট ওয়াটারে। কেন, মানে সব মশারাও তো প্রাণী, সব প্রাণী চাইবে তাদের বংশ বিস্তার করতে, তারা এমন জায়গায় ডিম দেবে কেন যেটা ফ্লো হয়ে বেরিয়ে যাবে, তাই তো? তো অলওয়েজ স্ট্যাগনেন্ট ওয়াটারই কিন্তু হয়। তাই জন্য আমরা বলি জমা জল রাখবেন না, জমা জল ফেলে দিন। জমা জল মানে জলটা স্ট্যাগ হচ্ছে, সেটাকে পাল্টে দেওয়ার কথা। ইন কেস ধরুন যে ড্রেনেজ সিস্টেমটা সেটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, পৌরসভা থেকে, আমি বলছি না, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে সেট করছি, যে পৌরসভা থেকে অ্যাকশন নিল না কিছু, তখন যারা অ্যাপার্টমেন্ট হোল্ডার তারা কি করতে পারে? ব্লিচিং ফিচিং দিলে কাজ হবে? ব্লিচিং দিলেও কাজ হয় না, সেই জায়গাতে পৌরসভা থেকে স্প্রে হয়, লার্ভিসাইড। ধরুন সেই ব্যবস্থাটা আমাদের কিছুদিন এলো না বা পর্যাপ্ত হলো, তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে কেরোসিন তেল ছেড়ে দিতে, মানে উপরে একটা সুন্দর লেয়ার করে দিতে হবে কেরোসিন তেলের। ফিনাইল বা ব্লিচিং এর হবে না, কেরোসিন তেলটা কেন বলছি, পিপিটিটা একটু মশারি সেকেন্ডে দেখান, পরেরটা আর পরেরটা, তারপরেরটা। এই যে লার্ভা যদি দেখেন, এগুলো বেসিক্যালি লার্ভা হয়, এগুলো হচ্ছে লার্ভা, ডিম আমরা চোখে দেখা যায় না, এগুলো লার্ভার এই যে লেজের দিকে সাইফন টিউব থাকে, সাইফন টিউবটা হচ্ছে ব্রিদিং অর্গান, মানে এই সাইফন টিউবটা ওরা কি করে, জলের যে লেয়ার তার উপরে রেখে দেয়,
পুরো বডিটাকে নিচে রাখে। তো এই যে ব্রিদিং অর্গানের উপর যদি আমরা একটা কেরোসিন তেলের লেয়ার ফেলে দিই, তাহলে সেটা কিন্তু ওরা ব্রিথ করতে পারবে না এবং মারা যাবে। সেটা লার্ভা এবং পিউপার ক্ষেত্রে, দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। পিউপা মানে হচ্ছে যেটা পরের ক্ষেত্রে। এবং লার্ভিসাইড স্প্রে করাটা ভালো, কিন্তু লার্ভিসাইড মানে যদি বাই চান্স আপনি বললেন যদি লার্ভিসাইড স্প্রে না হয় সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আমরা কেরোসিনের একটা সুন্দর লেয়ার ফেলে দিতে পারি। একটা যদি পুরোটা মানে পিরিয়ডিক্যালি যদি আমরা সপ্তাহে 15 দিন অন্তর অন্তর যদি করি, তাহলে লার্ভা পিউপা দুটোই কিন্তু মারা যাবে। অনেক ধন্যবাদ। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই। আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আমাদের সিআইসি স্যারদের কথা মতো আমরা আগামী দিনে আবার একটা প্রোগ্রাম অনুষ্ঠান করব, তখন আপনাদেরকে আবার ডাকবো। আশা রাখি আপনারা পুনরায় আজকের মতো সেদিনও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।